আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলোর মধ্যে বেশ দারুণ একটা সংগ্রহ রয়েছে। জীবনী আছে, কিছু মূল গবেষণাপত্র, বিজ্ঞান ভারতী মানে ভিভিএম-এর বইয়ের বেশ কিছু নির্বাচিত অংশ, আর একটা খুব চমৎকার তথ্যচিত্রের বিস্তারিত স্ক্রিপ্টও আমরা ঘাটছি। হ্যাঁ, তথ্যগুলো বেশ ইন্টারেস্টিং। একদম। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হল সেই ইতিহাসকে একটু ফিরে দেখা, মানে কিভাবে পরাধীন ভারতের একজন সাধারণ অধ্যাপক, যার কাছে গবেষণার জন্য অত্যাধুনিক কোনো ল্যাবরেটরি ছিল না, তিনি নিছক খাতা কলম আর একটা চিঠির মাধ্যমে আলবার্ট আইনস্টাইনকে একেবারে চমকে দিয়েছিলেন, আর কোয়ান্টাম ফিজিক্সের ইতিহাস তো বলতে গেলে চিরতরে বদলে দিয়েছিলেন। চলুন ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। নিশ্চয়ই। আর শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, এই ঘটনাটি কিন্তু বিজ্ঞানের ইতিহাসে শুধুমাত্র একটা আবিষ্কারের গল্প নয়। এটা আসলে প্রচলিত ধ্যানধারণাকে প্রশ্ন করার একটা গল্প, সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বকে দেখার গল্প। ঠিক। আমরা যখন বিংশ শতাব্দীর শুরুর দিকের পদার্থবিজ্ঞানের কথা ভাবি, তখন স্বাভাবিকভাবেই ইউরোপের তাবর তাবর বিজ্ঞানীর কথাই আমাদের মাথায় আসে। কিন্তু ঠিক সেই একই সময় কলকাতায় বসে সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপটে কিভাবে এই যুগান্তকারী চিন্তার বীজ বপন করা হচ্ছিল তা বিশ্লেষণ করাটা আমার মনে হয় অত্যন্ত জরুরি। তা তো বটেই। আর এই চিন্তার বীজটা কিন্তু বোনা হয়েছিল একদম ছোটবেলা থেকেই। 1894 সালের 1 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যেন্দ্রনাথ বসু। তার পারিবারিক প্রেক্ষাপটটা খেয়াল করলে দেখা যায়, বাবা সুরেন্দ্রনাথ বসু ছিলেন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের একজন অ্যাকাউন্ট্যান্ট। তো আমাদের তথ্যসূত্র থেকে একটা বেশ চমৎকার মজার বিষয়ের উল্লেখ পাওয়া যায়। ওই মেঝের অঙ্কের ব্যাপারটা তো? হ্যাঁ হ্যাঁ, বাবা কাজে যাওয়ার আগে মেঝের উপর ছোট সত্যেনকে কিছু অঙ্ক কষতে দিয়ে যেতেন, আর ওই মেঝেতে বসে সংখ্যার সাথে খেলতে খেলতেই তার গণিতের প্রতি একটা স্বাভাবিক সহজাত আকর্ষণ তৈরি হয়ে যায়। আর এই আকর্ষণটা খুব দ্রুত একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও পেয়ে যায়। নর্মাল স্কুল, নিউ ইন্ডিয়ান স্কুল হয়ে 1907 সালে তিনি কলকাতার বিখ্যাত হিন্দু স্কুলে ভর্তি হন। সে সময় চারপাশের পরিবেশটা ছিল স্বদেশী আন্দোলনের উত্তাপে একদম সরগরম। কিন্তু এর মধ্যেও হিন্দু স্কুলে তার গাণিতিক প্রতিভার যে বিকাশ ঘটে, তার একটা দারুণ উদাহরণ আমাদের সূত্রগুলোতে বারবার উঠে এসেছে। যারা শুনছেন তাদের কাছে গল্পটা খুব অনুপ্রেরণামূলক হতে পারে। ওই 110 নম্বর পাওয়ার বিখ্যাত গল্পটা। হিন্দু স্কুলের অঙ্কের শিক্ষক উপেন্দ্রনাথ বক্সির একটা ঘটনা আছে। একবার অঙ্কের পরীক্ষায় তিনি সত্যেন বসুকে 100-র মধ্যে 110 নম্বর দিয়ে বসেছিলেন। 100-তে 110? হ্যাঁ, প্রধান শিক্ষক তো স্বাভাবিকভাবেই এর কারণ জানতে চেয়েছিলেন। তখন উপেন্দ্রনাথবাবু ব্যাখ্যা করেছিলেন যে এই ছাত্রটি পরীক্ষায় কোনো বিকল্প প্রশ্ন তো বাদ দেয়নি, উল্টো সে একটা অঙ্ক একাধিক নিয়মে অত্যন্ত নিখুঁতভাবে কষে দেখিয়েছে। এই ঘটনার পেছনের আসল তাৎপর্যটা বোঝা খুব দরকার। এখানে শুধু একজন মেধাবী বা ভালো ছাত্রের কথা বলা হচ্ছে না। একটা অঙ্ক একাধিক নিয়মে কষার মানে হল তিনি শুধু শেখানো পথ ধরে বা গোতে বাঁধা নিয়মে হাঁটতে রাজি ছিলেন না। একদম। তিনি সমান্তরাল বা অল্টারনেটিভ পথ খুঁজতেন, আধুনিক যুগে যাকে আমরা বলি ল্যাটারাল থিঙ্কিং বা হ্যাকার মাইন্ডসেট। সমস্যা সমাধানের এই যে ভিন্ন দৃষ্টিভঙ্গি, এটাই কিন্তু পরবর্তীতে তাকে ইউরোপীয় বিজ্ঞানীদের চেয়ে একদম আলাদা করে ভাবতে সাহায্য করেছিল। ঠিক বলেছেন। এরপর 1909 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। আর সেখানে শিক্ষকদের তালিকায় কারা ছিলেন ভাবুন? আচার্য জগদীশচন্দ্র বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো মানুষেরা। অসাধারণ সব ব্যক্তিত্ব। 1915 সালে মিশ্র গণিতে এমএসসি পরীক্ষায় সত্যেন্দ্রনাথ বসু প্রথম স্থান অধিকার করেন। আর দ্বিতীয় কে হন জানেন? দ্বিতীয় হন তারই বন্ধু মেঘনাদ সাহা। এই প্রেসিডেন্সি কলেজের দিনগুলোতেই তারা দুজনে বুঝতে পারছিলেন যে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় আধুনিক বিজ্ঞানের সবটুকু জানা কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা নিজেরাই জার্মান আর ফরাসি ভাষা শিখে ইউরোপের বিজ্ঞানীদের গবেষণাপত্রগুলো সরাসরি অনুবাদ করে পড়তে শুরু করেন। আর এই অনুবাদের বিষয়টা তাদের তাত্ত্বিক ভিত্তিকে ভীষণ মজবুত করেছিল। কারণ এরপর যখন আমরা 1924 সালের প্রেক্ষাপটে আসি, তখন দৃশ্যপটটা সম্পূর্ণ বদলে গেছে। সত্যেন বসু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পড়াচ্ছেন, কিন্তু সেখানে গবেষণার পরিবেশ বা ল্যাবরেটরির অবস্থা একেবারেই ভালো ছিল না। মানে আধুনিক যন্ত্রপাতি বলতে তো প্রায় কিছুই ছিল না। কিছুই ছিল না।
তো সেই পরিস্থিতিতে তিনি একদিন ক্লাসে ছাত্রদের ম্যাক্স প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র পড়াচ্ছিলেন। আর ওই সূত্র পড়াতে গিয়েই তিনি একটা জায়গায় আটকে যান। ম্যাক্স প্ল্যাঙ্ক ১৯০০ সালে বলেছিলেন যে আলো বা শক্তি অবিচ্ছিন্নভাবে নয়, বরং ছোট ছোট প্যাকেটের মতো নির্গত হয়। এদেরকেই বলা হয় কোয়ান্টা। কিন্তু সত্যেন বসু খেয়াল করলেন, প্ল্যাঙ্ক তার সূত্র প্রমাণের জন্য যে গাণিতিক পদ্ধতি ব্যবহার করেছেন তার মধ্যে ধ্রুপদী বা ক্লাসিক্যাল ফিজিক্সের কিছু নিয়ম লুকিয়ে আছে। হ্যাঁ, আর ঠিক এই জায়গাটাতেই সমস্যা। কোয়ান্টাম স্তরের একটা ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে ক্লাসিক্যাল নিয়ম ব্যবহার করাটা তার কাছে যৌক্তিক মনে হয়নি। আর এখানেই সত্যেন বসুর সেই ল্যাটারাল থিঙ্কিং আবার কাজে আসে। তিনি একটা সম্পূর্ণ নতুন পরিসংখ্যানগত বা স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতির আশ্রয় নেন। তিনি প্রস্তাব করেন যে আলোর কণা বা ফোটনগুলোকে একে অপরের থেকে আলাদা করা যায় না, অর্থাৎ তারা হল ইনডিস্টিংগুইশেবল বা অভেদযোগ্য। এটা একটু সহজ করে ভাবা যাক। ধরুন আমাদের কাছে দুটো ছক্কার ঘুঁটি আছে। ক্লাসিক্যাল বা সাধারণ পদার্থবিদ্যায় আমরা যখন দুটো ছক্কা ছুড়ব তখন প্রথমটায় ৩ আর দ্বিতীয়টায় ৪ পড়া, আর প্রথমটায় ৪ এবং দ্বিতীয়টায় ৩ পড়া, এই দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা হিসেবে ধরা হবে, কারণ দুটো ছক্কাকে আমরা আলাদা করে চিনতে পারছি। ঠিক, কিন্তু সত্যেন বসু বললেন ফোটন কণাগুলো হলো একদম রংহীন দাগহীন ছক্কার মতো। কোয়ান্টাম স্তরে কোনোভাবেই বলা সম্ভব নয় কোনটা প্রথম ফোটন আর কোনটা দ্বিতীয় ফোটন। তাই এখানে ৩ আর ৪ পড়া এবং ৪ আর ৩ পড়া এই দুটো আলাদা ঘটনা নয়, বরং এরা একটাই অবস্থা। হ্যাঁ, আর সম্ভাবনা বা প্রবাবিলিটির অঙ্কে এই ছোট কিন্তু মৌলিক পরিবর্তনটা পুরো সমীকরণটাকেই পাল্টে দিল। তিনি কোনো ক্লাসিক্যাল ফিজিক্সের সাহায্য ছাড়াই অত্যন্ত নিখুঁতভাবে প্ল্যাঙ্কের সূত্রটা প্রমাণ করে ফেললেন। কিন্তু সমস্যা হলো, এই যুগান্তকারী গবেষণাপত্রটি যখন তিনি ব্রিটিশ জার্নাল ফিলোসফিক্যাল ম্যাগাজিনে পাঠালেন, সেখান থেকে তা প্রত্যাখ্যান করা হলো। কোনো উত্তরই আসেনি। সে সময়ের প্রেক্ষাপটে পরাধীন ভারতের একজন গবেষকের জন্য এটা খুব হতাশাজনক হতে পারত। হ্যাঁ, ভেঙে পড়ার মতনই বিষয়। কিন্তু তিনি হাল ছাড়েননি। ১৯২৪ সালের ৪ জুন তিনি সোজা বার্লিনে অ্যালবার্ট আইনস্টাইনকে একটা চিঠি লিখে বসেন। চিঠির শুরুটা ছিল অত্যন্ত বিনীত, রেসপেক্টেড স্যার বা শ্রদ্ধেয় মহাশয় দিয়ে শুরু। এই সাহসের জায়গাটা ভাবলে অবাক লাগে। ১৯২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অচেনা অধ্যাপকের পক্ষে স্বয়ং আইনস্টাইনকে চিঠি লেখাটা কল্পনাতীত সাহসের বিষয়। আইনস্টাইন তখন বিশ্ববিজ্ঞানের সবচেয়ে বড় তারকা। চিঠিতে সত্যেন বসু খুব সাধারণভাবে লিখছেন যে তিনি প্ল্যাঙ্কের সূত্রটা নতুনভাবে প্রমাণ করেছেন এবং আইনস্টাইন যদি মনে করেন লেখাটি প্রকাশের যোগ্য, তবে তিনি যেন সেটি জার্মান জার্নালে ছাপানোর ব্যবস্থা করেন। আর আইনস্টাইন সেই প্রবন্ধের গাণিতিক সৌন্দর্য আর গুরুত্ব বুঝতে কিন্তু এক মুহূর্তও দেরি করেননি। একেবারেই না। তিনি নিজেই সেটা জার্মান ভাষায় অনুবাদ করেন, সাথে নিজের একটা মন্তব্য যোগ করেন যে এই কাজটিকে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন। এরপর সেটি জাইটশিফট ফুর ফিজিক্স জার্নালে প্রকাশিত হয় আর জন্ম নেয় বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। এর প্রভাবটা শুধু একটা সমীকরণ প্রমাণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মহাবিশ্বের মূল কণাদের আচরণ বোঝার জন্য এটা একটা সম্পূর্ণ নতুন চশমা তৈরি করে দিয়েছিল। পরবর্তীতে পদার্থবিজ্ঞানী পল ডিরাক এই সূত্র ধরে মহাবিশ্বের সব কণাকে দুটি বড় ভাগে ভাগ করেন। একটি ভাগের নাম দেওয়া হয় সত্যেন বসুর সম্মানে বোসন, আর অন্যটির নাম এনরিকো ফার্মির সম্মানে ফার্মিয়ন। এই কণাগুলোর আচরণ কিন্তু দারুণ মজাদার। বাস্তব জীবনের উদাহরণের সাথে খুব সহজে এদের মেলানো যায়। বোসন কণাগুলোকে ভাবা যেতে পারে অত্যন্ত আড্ডাবাজ বা সামাজিক মানুষের মতো। হ্যাঁ, যারা একসাথে থাকতে ভালোবাসে। একদম। এরা একই সাথে একদম একই জায়গায় দল বেঁধে থাকতে চায়। আলোর কণা ফোটন হল এই বোসনের সবচেয়ে বড় উদাহরণ। অন্যদিকে ফার্মিয়ন হল একদম একা থাকতে পছন্দ করা কণা, যেমন ইলেকট্রন। এরা কিছুতেই নিজেদের জায়গা অন্যের সাথে শেয়ার করে না। আর এই যে ফার্মিয়নরা জায়গা শেয়ার করে না, যাকে বিজ্ঞানের ভাষায় পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলা হয়, এর কারণেই কিন্তু অণুপরমাণু একটা নির্দিষ্ট আকার পায়। অর্থাৎ আমাদের এই বস্তুগত পৃথিবী, আমাদের শরীর, চারপাশের সবকিছু তৈরি হয়েছে ফার্মিয়ন দিয়ে। আর বোসন কণাগুলো মূলত এই বস্তুগুলোর মধ্যে বল বা ফোর্স আদান প্রদান করে। বোসন কণাগুলোর এই দল বেঁধে থাকার প্রবণতা থেকেই কিন্তু পদার্থের পঞ্চম অবস্থার ধারণাটি বেরিয়ে আসে, যাকে আমরা বোস আইনস্টাইন কনডেনসেট বা সংক্ষেপে বিইসি বলে থাকি।
কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা, এই 4টে অবস্থার কথা তো আমাদের সবারই জানা। কিন্তু এই পঞ্চম অবস্থাটা তৈরি হয় চরম ঠান্ডায়। ঠিক বলেছেন। সাধারণ তাপমাত্রায় কণাগুলো তো প্রচণ্ড ছোটাছুটি করে, কিন্তু যখন এদের পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি অর্থাৎ -273°C কাছাকাছি নিয়ে যাওয়া হয়, তখন এদের ভেতরের শক্তি কমতে থাকে। আর যেহেতু বোসন কণাগুলো একই অবস্থায় থাকতে পছন্দ করে, তাই চরম ঠান্ডায় তারা নিজেদের আলাদা অস্তিত্ব হারিয়ে ফেলে এবং সবাই মিলেমিশে একটা বিশাল সুপার অ্যাটম বা অতিকায় পরমাণু তৈরি করে। পুরো দলটা তখন একটা একক কোয়ান্টাম তরঙ্গের মতো আচরণ করে। ভাবা যায় 1924 সালে এই বিইসির গাণিতিক ভিত্তি তৈরি হয়েছিল খাতা কলমে, অথচ বাস্তবে ল্যাবরেটরিতে এই অবস্থা তৈরি করতে বিজ্ঞানীদের 1995 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এরিক কর্নেল, কার্ল উইম্যান এবং উলফগ্যাং খেরেলি শেষ পর্যন্ত এটা প্রমাণ করতে সক্ষম হন এবং এর জন্য তারা 2001 সালে নোবেল পুরস্কারও পান। এই বিষয়টা প্রমাণ করে যে সত্যেন বসুর গাণিতিক দূরদর্শিতা কতটা নিখুঁত ছিল। বিজ্ঞানের এই চরম উৎকর্ষের পাশাপাশি সত্যেন বসুর জীবনের আরও কিছু দিক আমাদের সূত্রগুলোতে উঠে এসেছে, যা আমার মনে হয় সমানভাবে আকর্ষণীয়। তিনি শুধুমাত্র ল্যাবরেটরি বা খাতাপত্রে আটকে থাকা মানুষ ছিলেন না। 1924 সালে আইনস্টাইনের স্বীকৃতি পাওয়ার পর তার ইউরোপ ভ্রমণের একটা ঘটনার খুব বড় প্রমাণ। ভিসা পাওয়ার সেই চমৎকার ম্যাজিকের মতো ঘটনাটা। হ্যাঁ, ইউরোপ যাওয়ার জন্য তিনি যখন জার্মান কনসুলেটে গেলেন, তখন তার কাছে তেমন কোনো আনুষ্ঠানিক কাগজপত্র ছিল না। তিনি শুধু পকেট থেকে আইনস্টাইনের লেখা সেই পোস্টকার্ডটা বের করে দেখালেন, আর তা দেখেই কনসুলেটের কর্মকর্তারা বিনা ফিতে তাকে ভিসা দিয়ে দিলেন। ইউরোপে গিয়ে তিনি মেরি কিউরি এবং লুই দ্য ব্রগলির মতো বিজ্ঞানীদের সাথে এক্স রে ক্রিস্টালোগ্রাফি এবং অন্যান্য বিষয়ে কাজ করার দারুণ সুযোগ পান। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার পর তার শিক্ষক সত্তার একটা অটল রূপও দেখা যায়। একবার ছাত্ররা পরীক্ষা পেছানোর দাবিতে অনশনের হুমকি দেয়, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিনা কারণে পরীক্ষা পেছানো হবে না। কোনো আপোষ নয়। একদম না। তিনি এমনও বলেছিলেন যে দরকার হলে তিনি পদত্যাগ করতে রাজি, কিন্তু নীতির সাথে আপোষ করবেন না। তার এই কঠোরতা কিন্তু ছাত্রদের মনে তার প্রতি শ্রদ্ধাই বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। বহুমুখী প্রতিভা বা পলিম্যাথ বলতে যা বোঝায়, তিনি ঠিক তাই ছিলেন। ফিজিক্সের বাইরে এই মানুষটি আবার অবসরে এসরাজ বাজাতেন। বাংলা লোকগীতির প্রতি তার গভীর অনুরাগ ছিল। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তার অবদান তো ভোলার নয়। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি জার্মান থেকে ইংরেজিতে অনুবাদ করার কাজ তিনি আর মেঘনাদ সাহাই প্রথম করেছিলেন ভারতে। বাংলায় বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি 1948 সালে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন এবং জ্ঞান ও বিজ্ঞান নামে একটা পত্রিকাও প্রকাশ শুরু করেন। সংস্কৃতির প্রতি এই গভীর অনুরাগের কারণেই হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা বিজ্ঞানের ওপর একমাত্র বই বিশ্ব পরিচয় সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেছিলেন। এটা একটা বিরাট সম্মান। রবীন্দ্রনাথ বইয়ের ভূমিকায় লিখেছিলেন যে তিনি বিজ্ঞানের ছাত্র নন, কিন্তু বিজ্ঞানের প্রতি তার অসীম কৌতূহল রয়েছে। সেই কৌতূহলের প্রতি সম্মান জানাতেই তিনি সত্যেন বসুকে বেছে নিয়েছিলেন। এটা তৎকালীন বাঙালি সমাজে তার বৌদ্ধিক প্রভাবের একটা খুব বড় প্রমাণ। ভারত সরকার তাকে 1954 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। 1958 সালে তিনি ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি বা এফআরএস নির্বাচিত হন এবং 1959 সালে ভারতের জাতীয় অধ্যাপক সম্মান লাভ করেন। কিন্তু এত কিছুর পরও একটা প্রশ্ন সবসময় ঘুরে ফিরে আসে। 1956, 1959 এবং 1962 সালে মোট 4 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পরও তিনি নোবেল পাননি কেন? এর পেছনে তৎকালীন বৈজ্ঞানিক মহলের কিছু কাঠামোগত কারণ ছিল। নোবেল কমিটি সেই সময়ে তাত্ত্বিক বা থিওরিটিক্যাল কাজের চেয়ে পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টাল কাজকে অনেক বেশি প্রাধান্য দিত। সত্যেন বসুর কাজ ছিল সম্পূর্ণ গাণিতিক এবং তাত্ত্বিক। এর পাশাপাশি উপনিবেশিক ভারতের একজন বিজ্ঞানীর প্রতি ইউরোপীয় বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি এবং স্বয়ং আইনস্টাইনের বিশাল নামের ছায়ায় ঢাকা পড়ে যাওয়াটাও নোবেল না পাওয়ার একটা বড় কারণ হতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই নিয়ে তার নিজের কোনো আক্ষেপ ছিল না। তিনি সবসময় খুব বিনয়ের সাথে বলতেন যে তিনি তার প্রাপ্য সম্মান পেয়েছেন।
ইতিহাসও কিন্তু তার কাজের মূল্যায়ন ঠিকই করেছে। 2001 সালে বিইসি আবিষ্কারের জন্য অন্য বিজ্ঞানীরা নোবেল পেলেন। এরপর 13 সালে যখন হিগস বোসন কণা বা গড পার্টিকেল আবিষ্কারের জন্য পিটার হিগস এবং ফ্রান্সোয়া অ্যাংলার নোবেল পেলেন, তখন সারা বিশ্ব আরও একবার স্মরণ করল যে এই বোসন নামের আদি উৎসটা আসলে কে। এগুলোকে পরোক্ষভাবে তারই কাজের স্বীকৃতি হিসেবে ধরা যায়। আধুনিক প্রযুক্তিতে তার এই আবিষ্কারের প্রভাব এতটাই ব্যাপক যে তা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। উদাহরণস্বরূপ লেজার প্রযুক্তির কথাই ধরা যাক। হ্যাঁ, লেজার তো এখন সব জায়গায়। সুপারমার্কেটের বারকোড স্ক্যানার থেকে শুরু করে জটিল চোখের সার্জারি, সব জায়গায় লেজার ব্যবহৃত হয়। আর লেজার রশ্মি আসলে ফোটন কণাদের ওই একসাথে দল বেঁধে থাকার ধর্মেরই একটা বাস্তব প্রয়োগ। শুধু লেজার নয়, চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমআরআই মেশিন, যা দিয়ে শরীরের ভেতরের নিখুঁত ছবি তোলা হয়, সেটাও কাজ করে সুপার কন্ডাক্টিভিটি বা অতি পরিবাহিতার উপর ভিত্তি করে। আর এই সুপার কন্ডাক্টিভিটির মূলেও রয়েছে সেই বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আধুনিক মহাকাশ গবেষণা, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ভবিষ্যৎ প্রযুক্তি, এমনকি মহাবিশ্বের প্রসারণের পেছনে থাকা ডার্ক এনার্জি বোঝার ক্ষেত্রেও বিজ্ঞানীরা বোসন কণাদের ধর্ম নিয়ে বিস্তর গবেষণা করছেন। 1924 সালে একটা ছিমছাম ঘরে বসে শুধু পেন্সিল আর কাগজ সম্বল করে একজন মানুষ যে অঙ্ক কষেছিলেন, তা 100 বছর পর আজকের আধুনিক সভ্যতাকে পথ দেখাচ্ছে। এই পুরো বিষয়টা আমাদের একটা খুব জরুরি চিন্তার জায়গায় দাঁড় করিয়ে দেয়। সত্যেন্দ্রনাথ বসু প্রমাণ করেছিলেন যে বিশ্বকে বদলে দেওয়ার মতো আবিষ্কারের জন্য সবসময় কোটি কোটি টাকার যন্ত্রপাতি বা দামি ল্যাবরেটরির প্রয়োজন হয় না, বরং যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল প্রচলিত ধারণাকে প্রশ্ন করার সাহস এবং গভীরভাবে চিন্তা করার ক্ষমতা। ঠিক। আজকের যুগে আধুনিক বিজ্ঞান অনেকটাই প্রাতিষ্ঠানিক হয়ে গেছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিশাল সব পার্টিকেল কোলাইডার বা গবেষণাগার তৈরি হচ্ছে। তথ্যের তো কোনো অভাবই নেই এখন। কিন্তু শ্রোতাদের জন্য আমার একটা প্রশ্ন রইল, এই প্রচণ্ড যান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কি সেই স্বাধীন একাকী চিন্তাবিদদের জন্য আর কোনো জায়গা অবশিষ্ট আছে? খাতা কলম হাতে কোনো সাধারণ ঘরে বসে থাকা একজন মানুষ কি আজও মহাবিশ্বের নিয়মগুলোকে নতুন করে লিখে ফেলার ক্ষমতা রাখেন? নাকি আধুনিক বিজ্ঞান সেই সম্ভাবনাকে চিরতরে মুছে দিয়ে একটা নির্দিষ্ট ছকে বাঁধা পড়ে গেছে? এই প্রশ্নটি হয়তো আগামী দিনের বিজ্ঞান চর্চার সবচেয়ে বড় দার্শনিক সংকট হয়ে দাঁড়াবে। ভেবে দেখবেন।